বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা নির্বাচনে একের পর এক চমক জাগাচ্ছেন। হাঁস মার্কা পেয়েছেন এবং হাঁস ধান খেয়ে নিচ্ছে, এরকম মজার মজার প্রসঙ্গ সামনে নিয়ে আসছেন তখন মনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির যে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের প্রার্থীকে তারা মনোনয়ন দিয়েছে এবং সেই এলাকায় একদিন আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সফরও করেছেন, সেই এলাকায় জোটের পক্ষে ভোটও চেয়েছেন। কিন্তু রুমিন ফারহানার অ্যাক্টিভিটিস এবং তার জনপ্রিয়তা গণমাধ্যমে যেভাবে উঠে আসছে এবং গতকালকে যে চটকদার মন্তব্য করেছেন, হাঁস ধান খেয়ে নেওয়ার যে মন্তব্য, সেটা দিয়ে মনে হচ্ছে যে শেষ পর্যন্ত বিএনপি এই আসনটা হারাতে চলেছে। কি বললেন রুমিন ফারহানা, কেন এই ধরনের মন্তব্য করলেন, এই মন্তব্য করে তার সাবেক দলকে ছোট করলেন কিনা, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানার কথা, যিনি এবারে স্বতন্ত্র নির্বাচন করছেন দলীয় মনোনয়ন না পেয়ে, এবং তিনি হাঁস মার্কায় নির্বাচন করছেন। কিন্তু নির্বাচনের এরই মাঝে একাধিকবার তিনি শোকজও খেয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বেশ রূঢ় আচরণ করেছেন। এই ব্যাপারগুলো দেখেছি এবং ব্যাপারগুলো খুবই ভাইরাল হয়েছে। গতকালকে তিনি যে মন্তব্য করলেন, সেই মন্তব্যটা বিএনপির জন্য খুবই বিব্রতকর একটা মন্তব্য। কালবেলা এই খবরটা তুলে আনছে, কালবেলার শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে, আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে রুমিন ফারহানা। অর্থাৎ তিনি যে ধান চাষ করে রেখেছেন, সেই ধান তার হাঁস, তার পালা হাঁস খাবে। তিনি এটা যে বিএনপিকে ব্যঙ্গ করলেন, বিএনপির ধানের শীষের মার্কা কিংবা ধানের শীষের প্রার্থী, তাদেরকে যে ব্যঙ্গ করলেন, যদিও সেখানে ধানের শীষের প্রার্থী নেই, সেটা একেবারে নিশ্চিত। কি বলছেন তিনি? গতকাল সন্ধ্যায় তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সরাইলে একটি পথসভায় অংশগ্রহণ করেন। সেই পথসভায় এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন একটা জাল ভোট দিতে না পারে, সেজন্য ভোটারদের কেন্দ্র পাহারা দিতে হবে। কোনো শিয়াল যেন একটা হাঁসও চুরি না করে। মূলত এই হাঁস কোনো দল বা বিশেষ গোষ্ঠীরও প্রতীক নয়, বরং এটি সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক, যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা। বিশাল কথা বলেছেন, ৩০০ এমপির বিরুদ্ধে তিনি একা লড়াই করতে চান। তিনি বলেন, বিগত ১৫ বছর হাল চাষ করে বীজ দিয়ে ধান লাগিয়েছেন, অথচ ফসল কাটার সময় সবই মরুভূমি। তার হাঁস প্রতীকী সেই চাষ করা ধান খাবে। কি ভয়াবহ কথা! তিনি বলেছেন, গত ১৫ বছরে আমি চাষ করেছি, বীজ দিয়েছি, সার দিয়েছি, জমিতে ধান উৎপাদন করেছি। যখন ধান পেকেছে তখন কাটতে যেয়ে দেখছি ধান আর নাই, ধানের ক্ষেত মরুভূমি। কিন্তু আমার পালা হাঁস ওই ধানই খাবে, ওই ধান খেয়েই বেঁচে থাকবে, ওই ধান খেয়েই শরীর মোটা তাজা করবে। তিনি এ সময় আশ্বাস দেন, নির্বাচিত হলে আগামী ৫ বছরে ২ উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়বেন। এটা বোধহয় সম্ভব নাও হতে পারে, কারণ তিনি যদি নির্বাচিত হন এবং বিএনপি জোট যদি ক্ষমতায় যায়, তিনি যদি নির্বাচিত হওয়ার পরে বিএনপিতে আবার যোগদান করতে না পারেন, তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলছে স্বতন্ত্র প্রার্থীরা কিংবা সরকারের বিরোধী দলের প্রার্থীরা এলাকার উন্নয়নের জন্য তেমন কোনো বরাদ্দই পান না। ওই রেগুলার এমপিদের যে একটু আধটু বরাদ্দ, ওইটুকুই পান। কোনো উন্নয়ন, বিশাল উন্নয়ন করা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কিংবা বিরোধী দলের প্রার্থীর পক্ষে সম্ভব হয় না। সেই ক্ষেত্রে রুমিন ফারহানা, আমার কেন যেন মনে হয় যে রুমিন ফারহানা এখানে যদি জিতে যান, তাহলে তিনি আবার বিএনপিতে ব্যাক করবেন এবং তাকে বিএনপিতে ব্যাক করানো হবে, কারণ তার মতো নেত্রী অবশ্যই বিএনপিতে প্রয়োজন। এই মুহূর্তে বিএনপিতে কিন্তু ভয়েস নেই তেমন। রুমিন ফারহানা একটা বড় ভয়েস ছিলেন। আমার মনে হয় যে বিএনপির বর্তমান যে নেতৃত্ব, সেই নেতৃত্বের মধ্যে সব থেকে উচ্চ কণ্ঠ যার ছিল, তিনি কিন্তু রুমিন ফারহানা, যাকে বিএনপি মাইনাস করতে এতটুকু দ্বিধা করেনি জোটের রাজনীতির কারণে। সেটা অন্য কোনো কারণও থাকতে পারে, তিনি বিএনপির ভেতরে নেতাদের কাছে আপন না হতে পারেন, সেটা তাদের রাজনীতির ব্যাপার। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ২-এর যে লক্ষণ দেখা যাচ্ছে এবং
এবং তিনি যেভাবে ক্যাম্পেইন করছেন, মানে তার হাঁস যেন শিয়ালে খেয়ে না নেয়। এই শিয়াল বলতে তিনি কোন রাজনৈতিক দলকে বোঝাচ্ছেন, কাকে ইঙ্গিত করছেন? তার হাঁস তার চাষ করা ধান খেয়েই বেঁচে থাকবে, এটা দিয়ে তিনি যে বিএনপিকে খোঁচা দিচ্ছেন, ব্যাপারগুলো একটা মানে একেবারে পরিষ্কার। এবং এই ব্যাপারগুলো প্রমাণ করে যে এই ধরনের ভোকাল একটা বড় রাজনৈতিক দলে বেশ কয়েকজন দরকার, যে ভোকালটা বিএনপি হারিয়ে ফেলেছে। হয়তো বিএনপি ভেবেছে এই ভোকালটা থাকার চাইতে না থাকাই ভালো। তিনি যেভাবে কথা বলছেন, এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়, হাঁসে ধান খায় নাকি হাঁস খেজুর গাছের নিচে চাপা পড়ে, এরকম একটা পরিস্থিতি তো রয়েছে। এবং তিনি এই মন্তব্যগুলো তখন করছেন যখন বিএনপি বেশ চাপে রয়েছে বলে মনে হচ্ছে। কারণ গতকালকেই চরমোনাই পীরের বড় ভাই মুফতি রেজাউল করিম তিনি বিএনপিকে ইঙ্গিত করে একটা মন্তব্য করেছেন, যেটা বিএনপির ইমেজের জন্য নির্বাচনে নেগেটিভ হতে পারে। তিনি কি বলছেন দেখুন, সংবাদ মাধ্যমের শিরোনামটা দেখুন, কালের কণ্ঠ এই খবরটা দিচ্ছে। সেখানে বলা হচ্ছে, বিএনপি ফোন দিয়ে বলে চরমোনাইয়ের জন্য দরজা এখনো খোলা। অর্থাৎ মুফতি রেজাউল করিম তিনি দাবি করছেন বিএনপি এখনও চরমোনাই পীরকে কিংবা ইসলামী আন্দোলনকে তাদের জোটে নিতে চাইছে, এবং শেষ মুহূর্তে যদি বিএনপি আবার ইসলামী আন্দোলনকে জোটে নেয় এবং তাদেরকে যদি 40টি আসন ছাড়তে যায়, তাহলে এই রুমিন ফারহানার মতো অনেক নেতাকে আবার ছাঁটাই করতে হবে। তখন কার হাঁসে কে ধান খাবে, কার হাত পাখাতে কার বাতাস লাগবে, কিংবা হাত পাখা আদৌ টিকবে কিনা বিদ্যুতের পাখার তোড়ে, সেই ব্যাপারগুলো একটা বড় ব্যাপার। কারণ এখন মানে ওই হানিফ সংকেতের ইত্যাদিতে আকবরের গাওয়া সেই ঐতিহাসিক গান, যে গানে পূর্ণিমা মডেল হয়েছিলেন, তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, এই হাত পাখার বাতাসে প্রাণ জুড়াবে নাকি প্রাণ অতিষ্ঠ হয়ে যাবে বিদ্যুৎ চলে গেলে, সেটা দেখাটা একটা মজার ব্যাপার হয়তো হয়ে যেতে পারে। মুফতি রেজাউল করিম যে মন্তব্য করলেন, সেই মন্তব্য বিএনপির জন্য খুব একটা সুখকর বোধহয় নয়, যখন তিনি বলছেন বিএনপি চরমোনাইকে ডাকছে, আসেন 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 আমাদের জোটে আসেন। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।